ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য ইতিহাস পরিচয় চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর ইতিহাস। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা সম্পূর্ণ নতুন পড়বে, অর্থাৎ ইউরোপের ইতিহাস, যেটা তোমাদের এবারের সম্পূর্ণ সিলেবাস। ইউরোপকে জানতে হবে, চিনতে হবে, কিছুটা তার অতীতকেও জানতে হবে। তার জন্য তোমাদের এই ইতিহাস অন্তর্ভুক্তিকরণ হয়েছে, যাতে তোমরা দেশের বাইরের ইতিহাসটাকেও সম্পূর্ণরূপে দক্ষতা অর্জন করতে পারো। দেখো, তোমাদের সিলেবাসে সব মিলিয়ে 7টা অধ্যায় আছে। এই 7টা অধ্যায়ের মধ্যে এবারে তোমাদের পরীক্ষা হবে 1 ও 2, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ও দ্বিতীয় বিপ্লব আদর্শ, নেপোলিয়ানীয় সাম্রাজ্য ও জাতীয়তা। এই দুটোই তোমাদের প্রথম যে পরীক্ষা হবে তার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রথম পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের 40 নাম্বারের টোটাল পরীক্ষাটা হবে। তো এই 40 নাম্বারের মধ্যে MCQ, SAQ আর 2 নাম্বারের কিছু প্রশ্ন থাকবে 4 নাম্বারের। আর সর্ববৃহৎ যদি কোনো বড় প্রশ্ন দেয়া হয়ে থাকে বা হয়, সেটা 8 নাম্বারের। তো ইউরোপ তোমাদের এখন জানো খুব উন্নত একটা মহাদেশ, কিন্তু এই উন্নত বা আমরা যেটাকে দেখি অত্যাধুনিক, এই অত্যাধুনিক মহাদেশের অতীতটা কেমন ছিল এবং কিভাবে সেই পর্যায়টা তারা পেরিয়ে এসছে, সেটা আমরা এখন জানবো। তো প্রথমে তোমাদের যেটা দেয়া আছে পাক কথন, আজকে আমি সেটাই করি। তারপরে তোমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা বুঝিয়ে। মধ্যযুগের যে ইউরোপ যেটা তোমরা পড়বে, সেটা ছিল সম্পূর্ণরূপে সামন্ততান্ত্রিক, অর্থাৎ সামন্ত যারা ছিলেন তারাই ওটা পুরোপুরিভাবে শাসন করতেন। অপরদিকে আধুনিক সমাজ ছিল পুঁজিবাদী, অর্থাৎ বলা যায় মানে অর্থ যাদের কাছে, বলটাও তাদেরই ছিল। ইউরোপে সামন্ততন্ত্রের অবসান ও পুঁজিবাদের উত্থানের মধ্যবর্তী প্রায় 300 বছরের সময়কালকে বিবর্তনিক যুগ হিসেবে ধরা হয়, অর্থাৎ এই সময়ের মধ্যে ইউরোপে যা পরিবর্তন বা যাবতীয় নতুনত্ব বা নবজাগরণ সবটাই সংঘটিত হয়েছিল। আর যে রোম সাম্রাজ্য ছিল, সেই রোম সাম্রাজ্যের সম্পূর্ণরূপে নিয়ন্তা বলা হতো পোপ, অর্থাৎ সেই সময়ের আমরা যেটাকে বুঝি পণ্ডিত বা পুরোহিত, সেই তারা যারা গির্জা দেখাশোনা করতেন বা গির্জার পাদ্রী ছিলেন, সেরকম। পোপের অনুমোদন নিয়ে 400 খ্রিস্টাব্দে ফ্রাঙ্ক বংশীয় রাজা সালাম্যান রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন। কিন্তু এরপর সম্রাট 3য় হেনরি, 4র্থ হেনরি বা দ্বাদশ শতাব্দীতে সম্রাট ফ্রেডেরিক বারবারোসার সময় সম্রাট পোপ বিরোধী হয়ে ওঠেন, মানে সম্রাটরা পোপকে আর মানতে চাননি বা তার ক্ষমতাকে স্বীকৃতি দেননি। দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতেও ইংল্যান্ড ও ফ্রান্সের রাজাদের সঙ্গে পোপদের বিদ্বেষ শুরু হয়, অর্থাৎ তাদের মতমর্জি যে সাম্রাজ্যটা এতদিন চলছিল বা পোপকে যে প্রাধান্যটা দেওয়া হতো, তারা সেই প্রাধান্যটা কমাতে থাকেন। পোপতন্ত্রের যে শেষ চিহ্ন পাওয়া যায়, সেটা বলা যায় অষ্টাদশ শতক পর্যন্ত এই পোপ ভিত্তিক রোমান সাম্রাজ্য চলত। এই সাম্রাজ্যকে তাই পবিত্র রোমান সাম্রাজ্যও বলা হতো। পোপতন্ত্রের দুটি মূল কথা হলো অপরাধীকে ইনকুইজিশন আদালত বা ধর্মীয় আদালতে বিচার করা এবং পাপস্খলনের জন্য ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বা স্বর্গের টিকিট চার্চের কাছ থেকে ক্রয় করতে হতো, যার ফলে চার্চ একটা মোটা পরিমাণের অর্থ এখান থেকেও ইনকাম করতে। দেখো, ইউরোপে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সংকট দেখা দিয়েছিল, অর্থাৎ পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য বাণিজ্যিক বিস্তারকে দায়ী করা যেতে পারে। এছাড়া সামন্তপ্রভুদের ব্যয়বহুল জীবনযাত্রা আর যুদ্ধ ও লুটতরাজ বৃদ্ধি পাওয়া ছিল অন্যতম কারণ। সামন্তপ্রভুরা মানে বিশাল হারে অত্যাচার করতো, অর্থাৎ কর আদায়, যাবতীয় কাজকর্মের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর অত্যাচার করতেন। সামন্তপ্রভুরা কৃষকদের খাজনা বৃদ্ধি করলে বা চতুর্দশ শতাব্দীতে ব্ল্যাক ডেথ, প্লেগ প্রভৃতি রোগে বহু মানুষ মৃত্যু ঘটলে ইউরোপে ভূমিদাসদের সংখ্যা কমে যায়, অর্থাৎ ভূমিদাস যারা ছিলেন তারা সেভাবে পুষ্টিকর খাবার পেতেন না এবং বিভিন্ন নোংরা জায়গায় বসবাসের জন্য তারা প্লেগ বা এই জাতীয় রোগগুলোয় আক্রান্ত বেশি হন এবং তারা মারা যায় এবং তাদের সংখ্যা কমে যেতে থাকে। এই সকল ঘটনা সামন্ততন্ত্রের পতনকে ত্বরান্বিত করে।